মানুষ আমাকে দেখছে যে হিজাব পরেও আসলে কাজ করা যায়। সো আমি আগে থেকেই কাজ করি। আমি ছাত্র জীবনে জাহাঙ্গীরনগরে পড়েছি, রেস্টুরেন্টে কাজ করেছি, স্কুলে কাজ করেছি। আমি ঢাকা জেলার 97তম পুলিশ সুপার। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া আমাকে এগুলো নিয়ে ট্রল করা হয়। আমি যুদ্ধ করতে পছন্দ করি। আসসালামু আলাইকুম, এনটিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার, যিনি 97তম পুলিশ সুপার হিসাবে এপ্রিলে যোগ দিয়েছেন, এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিস শামীমা পারভিন শিল্পী বলছি কারণ আপনাকে আমি চিনি, আপনার ডাকনামটাও আমি জানি। এনটিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। কতটা চ্যালেঞ্জিং মনে করছেন, কারণ এসপি হিসেবে প্রথম জেলার দায়িত্বে আসা? ধন্যবাদ আপনাকে। অবশ্যই জেলা পুলিশ সুপার হিসাবে কাজ করা একটা চ্যালেঞ্জিং বিষয়। তারপরে আবার ঢাকা জেলা যেহেতু রাজধানী বটে এটা, তবে আমরা প্রফেশনালি কাজ করি। বাংলাদেশ পুলিশে আমরা যখন যোগদান করি ট্রেনিংয়ের মাধ্যমে আমাদেরকে এভাবেই তৈরি করা হয় যে আমরা যখন যেখানে যাব, এবং প্রত্যেকটা 24/7ই আমাদের জন্য চ্যালেঞ্জিং। তো আমরা প্রথম থেকেই প্রস্তুত থাকি যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় যাতে করে আমরা পেশাদারিত্বের সাথে কাজ করতে পারি। পদায়নের আগে কি কর্তৃপক্ষের কারো কি এরকম কোনো ডিলেমা ছিল যে একজন নারী যাবে ঢাকা জেলায়, এরকম ডিলেমা লক্ষ্য করেছেন কখনো? আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এখন পর্যন্ত নারীদের ডিসিশন লেভেলে বা পলিসি লেভেলে যাওয়ার ক্ষেত্রে কিছুটা সামাজিক স্টেরিওটাইপ বিহেভিয়ার বা স্টিগমা তো থেকেই যায়। তো আমিও তার ব্যতিক্রম নাই। তবে ছোটোবেলা থেকে আমার মাও কর্মজীবী ছিলেন, সরকারি জব করতেন। আমি তখন থেকে আমার মা আমাকে শিখিয়েছে মেয়ে না, মানুষ হিসাবে বড় হও। আমি নিজেকে মানুষ হিসাবেই বড় করেছি। আমি সবসময় বলি মেয়ে ছেলে কোনো পরিচয় না, পরিচয় হচ্ছে মানুষ। আর আমরা কিন্তু সমানভাবে মেধার সাথে বিসিএসে দিয়ে আমরা আমাদের পুরুষ কাউন্টার পার্টের সাথে আমরা একই সাথে ট্রেনিং করে একই রকম পরীক্ষা দিয়ে কিন্তু বিসিএসে যোগদান করি। সুতরাং এখানে আলাদা করে দেখার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। আপনি 25 বিসিএসের একজন ক্যাডার, এবং এই আগস্টে আপনার 2 দশক পূর্ণ হচ্ছে। প্রথম দিকে যখন যোগদান করেছেন, তারপরে একটা সময় এসে দেখলেন যে কর্মজীবনে যেই পদোন্নতি পাওয়ার কথা সেটা হচ্ছে না। ওই সময়টা কি কখনো আফসোস, দুঃখ হয়েছে, কিংবা কখনো ভেবেছেন যে একটা সময় ঢাকা জেলার মতো জেলা এসপি হবেন, পুলিশ অ্যাসোসিয়েশনকে নেতৃত্ব দেবেন, সাধারণ সম্পাদক হবেন? দুঃখবোধ যে ছিল না সেটা যদি বলি তাহলে মিথ্যে কথা বলা হবে। কিন্তু আমি সেই ক্ষেত্রে আমার হাজব্যান্ড যিনি আছেন তাকে আমি ধন্যবাদ না দিলেই নয়। সেই সাথে আমার বাবা, দুজনই আমার জীবনের আদর্শ, যারা আমাকে বলেছেন যে কোনো সময়ই দুঃসময় না যদি তুমি সময়কে ব্যবহার করতে জানো। আমি প্রথম লেডি অফিসার যিনি বাংলাদেশ পুলিশ একাডেমি সারদাতে পোস্টিং পেয়েছিলাম, এবং ওখানেই আমার প্রথম বাচ্চা হয়। আমার খুব খারাপ সময় গিয়েছে। আমি কিন্তু ইতিমধ্যে 5টা মাস্টার্স করেছি দেশে এবং দেশের বাইরে। আমি অস্ট্রেলিয়া গভর্নমেন্টের স্কলারশিপ নিয়েও গিয়েছি। সো এই 17-18 বছর আমি কিন্তু নষ্ট হতে দেইনি। আমি যেমনি পুলিশে পেশাদারিত্বের সাথে কাজ করেছি, যেখানেই দিক ট্রেনিং সেন্টারও আমাদের বাইরে না, কারণ আমি লাস্ট 18 ইয়ার্স ট্রেনিং সেন্টারে কাজ করেছি। আমার সেখানে বরঞ্চ আমি মনে করব যে আমি অনেক কিছু শিখেছি ট্রেনিং সেন্টারে। আমি বিসিএস ক্যাডারদেরকে পড়িয়েছি, সাব ইন্সপেক্টর সার্জেন্টদের পড়িয়েছি, কনস্টেবলদেরকেও পড়িয়েছি। সুতরাং আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, সেটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি নিজেও আমাকে আপডেট করেছি বিভিন্ন ডিগ্রি অর্জনের মাধ্যমে। সো আমি বলবো যে আসলে কোনো সময় দুঃসময় না। শুধুমাত্র একটু কষ্ট ছিল, আমার ব্যাচের অনেক অফিসাররা প্রমোশন পেয়েছে, যারা আমার সিরিয়ালে বা মেধার ভিত্তিতে তারা আমার পিছনে ছিল, এবং জুনিয়ররাও আমার আগে প্রমোশন পেয়েছে। তবে আমি এগুলোর বিরোধী। যে মেধাবী বা যার যেখানে পজিশন তাকে সবারই উচিত সুযোগ করে দেওয়া, এটাই। তবে আফসোস কিছুটা থাকলেও দমে যায়নি, কাজ করেছি। মিস শামীমার জীবনে কখনো হতাশা ভর করেছে যে ধূর্তর ইচ্ছাই চাকরিটাই ছেড়ে দেই? অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়ার পরে আমি কিন্তু ওখানে মেন্টাল হেলথ এবং ওয়েলবিং নিয়ে আমি বেশ কিছু কোর্স করেছি। আমি এখন পুলিশে এটা নিয়ে কাজও করছি। তো আমি ছোটোবেলা থেকে আমার মাকে দেখেছি যে সরকারি চাকরি করে আমরা 4 ভাই বোন, সে কীভাবে সব কিছু স্ট্রেস মোকাবেলা করে আমাদেরকে বড় করেছেন। আমি ছোটোবেলা থেকে আমার মধ্যে আমি বিশ্বাস করি সেই কোয়ালিটিসটাই নিয়ে বড় হয়েছি যে কোনো সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিতে হবে এবং সেই সময়কে মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হবে। আমি কখনোই ভাবিনি আমি কুইট করব, কারণ আমি যুদ্ধ করতে পছন্দ করি, এখনও করছি, এবং মানুষের সেবা করার জন্যই পুলিশে রয়ে গেছি। আপনার জীবনসঙ্গী স্বামী খুলনা 3 আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ রাকিবুল ইসলাম বকুল, উনি প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংসদের নেতা। এখন যদি আপনাকে কেউ বেছে নিতে বলে যে পুলিশ সুপার পদবি আর প্রতিমন্ত্রীর স্ত্রী,
কোনটাকে আপনি প্রথমে রাখবেন? এটা খুবই মজার একটা কোশ্চেন, কারণ প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া আমাকে এগুলো নিয়েই ট্রল করা হয়। কিন্তু আমি সকল বাংলাদেশের প্রত্যেকটা জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আমি কিন্তু 2010 সালে আমার বিয়ে হয়েছে, আর আমি বাংলাদেশ পুলিশে জয়েন করেছি 2006-এ। সুতরাং আমি যখন আমার চাকরি বয়স 5 বছর চলমান, তখন আমার হাজবেন্ড মানে তিনি হন। সো এটা টোটাল একটা প্রফেশনাল জীবন। প্রফেশনাল জীবনের সাথে আপনি যদি বাস্তব পারিবারিক জীবনকে মেলান, তাহলে এটা আসলে মানে বোকামি ছাড়া আর কিছুই নাই। সো আমি কেন আলাদা করে কাউকে বেছে নিব? দুটাই আমার জীবনের দুইটা পার্ট, একটা আমার প্রফেশনাল লাইফ, একটা আমার পারিবারিক লাইফ। দুটাই আমার জীবনে খুবই ইম্পর্ট্যান্ট, এবং দুইটাকে নিয়েই আমি সমানভাবে এগিয়ে যেতে চাই। কখনো এই মধ্যে সংঘাত কি আসে? এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আসেনি, কারণ সে আমার পৃথিবীতে সবচেয়ে বড় বন্ধু, যিনি সর্বক্ষেত্রে আমাকে সাপোর্ট দিয়েছে, এবং তার সাপোর্ট এবং অনুপ্রেরণায় আমি আমাকে নিজেকে এ পর্যন্ত আনতে পেরেছি এবং ডেভেলপ হয়েছি। আপনারা যখন আমাদের খুবই দুঃসময়, আমার হাজব্যান্ডের পলিটিক্যালি অনেক দুঃসময় গিয়েছে, অনেক খারাপ সময় গিয়েছে, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা কেউই ভেঙে পড়িনি। তিনি আমাকে সাপোর্ট দিয়েছে বলেই আমি আমার 2টা ছোট বাচ্চা নিয়ে অস্ট্রেলিয়া গভর্নমেন্টের স্কলারশিপে 2 বছর পড়ে এসেছি। মিশন করেছি আমার 2 বছরের বাচ্চা রেখে, যেটা আমার জন্য খুবই কষ্টের ছিল। 2 বছর 4 বছরের বাচ্চা রেখে আমি কিন্তু বাংলাদেশ পুলিশ আমাকে সিলেক্ট করেছে, ইউএন মিশনে কমান্ডার হিসাবে পাঠিয়েছে। আমি কিন্তু আমার বাচ্চাদের স্বামীকে রেখে আমি মিশন 14 মাসে শেষ করে আবার ফিরেছি। সো আমি বলবো যে কনফ্লিক্ট নয়, বরঞ্চ সবসময় রেসপেক্ট, আমরা পারস্পরিক আমাদের ভালোবাসা এবং সমঝোতার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ এই 16 বছর আমাদের কনজুগাল লাইফ পার করেছি। 26শে এপ্রিলে যখন আপনার নাম ঘোষণা করা হলো ঢাকার প্রথম নারী পুলিশ সুপার, তখন নেটিজনদের অনেকেই একদম মানে হাঁ পিত্তে শুরু করলো, স্বজন তোষণ, এই বিএনপি, এই সেই, এই বিষয়গুলোকে আপনি তখন কিভাবে নিয়েছেন একজন নারী হিসেবে? আমি ঢাকা জেলার 97তম পুলিশ সুপার, দ্যাট মিনস আমার আগে 96তম শেষ হয়ে গেছে। তা 96তম পর্যন্ত যদি কোনো কথা না ওঠে, হোয়াই 97তম নিয়ে কথা হবে? এটা সত্যি, যেটা বলছিলাম, আসলে আমাদের দেশে বা বিশ্বে এখন পর্যন্ত নারীর এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেক বিষয়ে আমরা স্ট্রাগল করে যাচ্ছি। সো আমি বরং সেটাকে পজিটিভলি দেখছি, এবং আমি চেষ্টা করে যাচ্ছি যাতে করে আমার পরে আরও নারী কোনো পুলিশ কর্মকর্তাকে যে কোনো ডিসিশন মেকিংয়ে অথবা চ্যালেঞ্জিং জায়গায় পোস্টিং করতে যেন আমাদের পুরুষ কলিগরা যেন না ভাবেন তাকে নারী হিসাবে। আপনার সাবঅর্ডিনেট যারা আছেন তারা 30, 28, আরও 40-এর পরে, কিন্তু আমি দেখলাম যে আপনি তাদের সাথে এমনভাবে আমি লক্ষ্য করলাম যে মিলেমিশে যাচ্ছেন, যেন তারা কেউ আপনার ভাই কিংবা কেউ ব্যাচমেট। আর একটা বিষয় যে আপনার যে পোশাকের যে বিষয়টা, হিজাবের যে বিষয়টা, এই মূল্যবোধটা, এগুলো কোথা থেকে আপনি রপ্ত করেছেন? আমাদের কনজুগাল লাইফ শুরু করার পর থেকে আমাকে নামাজ কখনো কাজা করতে দিত না। সো আমি সেই সাথে আমাদের যে সার্কামস্টেন্স পারিবারিক সবাই আমরা আলহামদুলিল্লাহ যে অ্যাজ এ মুসলমান হিসাবে যে আমাদের ধর্মীয় রীতিনীতি মেনে চলা উচিত, সেগুলো চেষ্টা করি। সবসময় সব রকম পারি না। মানুষ আমাকে দেখছে যে হিজাব পরেও আসলে কাজ করা যায়, হিজাব কোনো বাধা না, বা ইসলাম কিন্তু আপনাকে কাজের ক্ষেত্রে বা নারীর কাজের ক্ষেত্রে কোনো বাধা দেয়নি। যারা এই ধরনের ব্যাখ্যা করে ইসলামকে মেয়েদের কাজের ক্ষেত্রে বাধাস্বরূপ নিয়ে আসে, আমি বলবো তাদের সম্ভবত আরও ইসলাম সম্পর্কে জানা উচিত। হেইতিতে 139 জনকে নেতৃত্ব দিয়েছেন আন্তর্জাতিক শান্তিরক্ষী হিসেবে, তখনকার অভিজ্ঞতাটা কেমন ছিল? আমি আসলে পার্সোনালি তখন হাইতিতে যেতে চাইনি, মিশনে যেতে চাইনি। আমার বাচ্চা তখন, ছোট বাচ্চাটা মাত্র 2 বছর হয়েছে, আমার বাচ্চা ব্রেস্ট ফিডিং করে, আর আমার ছেলে 4 বছর বয়স তখন। আমাকে সরকার যেহেতু ডিসিশন নিয়েছে আমাকে মিশনে যেতেই হবে, আমি বাধ্য হয়ে এক ধরনের, এবং আমার প্রফেশনের প্রতি আমি রেসপেক্ট রেখেই আমার ছোট 2টা বাচ্চাকে, আমার মা এবং আমার শাশুড়ি, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, এবং আমার স্বামী, তারা 3 জনই আমার 2টা বাচ্চাকে লুক আফটার করেছে। বাট যখন আমি মিশনে যাওয়ার পরে তখন মনে হয়েছে যে আমার পারিবারিক প্রয়োজনের থেকে এই যে এই হাইতিতে যে মানুষ, জনগণের যে কষ্ট, দুর্ভোগ, তাদের জীবনযাত্রা, তখন মনে হচ্ছে আমি যদি এখানে কিছু করতে পারি তাদের জন্যে, তাহলে আমার পরিবারের যে কষ্ট তার থেকে অনেক বড় পাওয়া হবে। এই ডিস্ট্রেস পিপলের জন্য আমি কিছু করতে পারলাম, ওখানকার মানুষের শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছি। সুতরাং আমি বলবো আমার সময় ভালো ছিল, আমি অভিজ্ঞতা নিয়েছি, লিডারশিপ কোয়ালিটিস আমার বেড়েছে, আমার ডিসিশন লেভেল বেড়েছে, আমার কমিউনিকেশন স্কিল বেড়েছে, আমি দেশের জন্য আর্ন করে এনেছি এবং আমার পরিবারের জন্য আর্ন করে এনেছি। সো আলহামদুলিল্লাহ। আর্ন করার কথা বলেন, এই জন্যই কি আপনার বিরুদ্ধে একটা সময় এরকম প্রচার হয়েছে যে আপনার স্বামীর চাইতে আপনার অঢেল অর্থ, বেশি অর্থ?
এইটা হয়েছে বিকজ আমার স্বামী যখন নির্বাচন করে নির্বাচনী হলফনামা স্ত্রী এবং স্বামীর দুইটাই দিতে হয়। আমার স্বামী যেহেতু পার্টিকুলার উনি যেহেতু রাজনীতিবিদ ছিলেন, আপনারা জানেন বাংলাদেশে সাধারণত যারা ফুল টাইম পলিটিক্স করে তাদের অনেক সময় ব্যবসা বাণিজ্য করার সুযোগ থাকে না। আর গত 17-18 বছর তো আপনারা জানেনই বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনগুলো কেমন ছিল। আর আমি যেহেতু 2006 সাল থেকে জব করি, তো মিশন করেছি, আমার 20 বছর চাকরি জীবনে নিশ্চয়ই কিছু আর্নিং থাকবে। এবং শুধু তাই নয়, আমি আপনাকে বলছিলাম আমি কিন্তু চাকরিতে আসার আগে আমি একটা ইউনিভার্সিটি টিচার ছিলাম। সো আমি আগে থেকেই কাজ করি। আমি ছাত্র জীবনে জাহাঙ্গীরনগরে পড়েছি, হয়তো আমার সম্পর্কে জানবেন। আমি এই ব্যাংক টাউন থেকে শুরু করে সাভার এলাকায় প্রাইভেট পড়েছি। তখনই আমার মাসে 30-40 হাজার টাকা ইনকাম ছিল। আমি তখন থেকে আর্নিং করি, আমি একটা সময় নষ্ট করি না। আমি অস্ট্রেলিয়াতেও আর্নিং করেছি, অড জব করেছি, রেস্টুরেন্টে কাজ করেছি, স্কুলে কাজ করেছি। আমি সময়কে সবসময় ব্যবহার করি। আর সবচেয়ে বড় কথা আপনাকে যেটা বলছিলাম, আমার বাবা মা দুজনই সরকারি চাকরি করে। আমার বাবা মার সম্পদ আমি অনেক পেয়েছি, আমি একটাই মেয়ে। আমার বাবা মার 2টা বাড়ি পেয়েছি, বাবা মার কাছ থেকে সম্পদ পেয়েছি, নিজে আর্ন করেছি। সো আমার সম্পদ তো থাকবেই। আমার সম্পদ তো আমি সরকারি কোনো কোষাগার থেকে অর্থ নিইনি, আমি কোনো ব্যক্তিগতভাবে কারোর কাছ থেকে দালালি করি নাই, বা কোনো সুযোগই নাই, বলতে পারেন সুযোগও ছিল না। সুযোগও ছিল না। এবং আলহামদুলিল্লাহ সবসময় আমরা চাই আল্লাহ আমার সব কিছু ওপেন, কারণ ট্যাক্স ফাইলে আছে। এখন আপনারা সাংবাদিক ভাইরা এবং যারা জনগণ আমার হাজব্যান্ডের যেহেতু অর্থ নাই তুলনা করেন, কিন্তু আমার টাকাটা হাজব্যান্ডের সাথে তুলনা করে না করে অন্য মানুষের সাথে তুলনা করেন। সো আমার 20 বছরের চাকরি জীবন, আমার বাবা মার দেওয়া অর্থ, আমার যতটুকু সম্পদ আছে, আমি মনে করি সেই হিসাবে এটা কিছুই না। আপনি আপনার শাশুড়ির প্রশংসা করলেন কেন? এই পুলিশ বৌমার সাথে কি শাশুড়ি কখনো সংঘাত লাগেনি? আমার মা এবং শাশুড়ি দুজনই আমার সাথে থাকেন, মানে তাদের সাথে আমি থাকি, বলবো না যে আমার সাথে থাকেন। আমি বিয়ে হওয়ার পর আমার শাশুড়ির কাছে এসেছি। আলহামদুলিল্লাহ শাশুড়ি আমার জীবনে একটা আশীর্বাদ, এবং আমার মাও আমার জীবনে আশীর্বাদ। কারণ আমার যখন খুব দুঃসময়, ঢাকার বাইরে আমি 18 বছর চাকরি করেছি, তখন আমার 2টা সন্তান হওয়া থেকে তাদের যত্ন আত্তি সব কিছু কিন্তু আমার মা করেছেন, আমার শাশুড়ি করেছেন। সো আমি আলহামদুলিল্লাহ তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, এবং আল্লাহর কাছে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই যে আমার একজন শাশুড়ি, একজন মা দিয়েছেন। দুজনই আমার মা। আর সবচেয়ে বড় কথা, দুজনই আমার সাথে ছিল। আমি যখন অস্ট্রেলিয়া স্কলারশিপ নিয়েছিলাম, দুজনই অস্ট্রেলিয়া আমার কাছে বেড়াতে গিয়েছিল, 6 মাস দুজনই আমার সাথে ছিল। সো আমি বলবো যে অন্য মেয়েদেরকে বলবো শাশুড়িকে মা হিসাবে দেখুন, কারণ আপনার মাও কিন্তু আর এক ঘরের মেয়ের শাশুড়ি। স্বামী স্ত্রীর মধ্যে তো দাম্পত্য একটা ঝগড়াঝাটি কলহ হয়, এই ঝগড়াঝাটিতে কে এগিয়ে থাকতো? পুলিশ শামীমা নাকি রাজনীতিবিদ বকুল? খুব ব্যক্তিগত প্রশ্ন। আসলে বললাম না, প্রত্যেকটা মানুষের রাগ, অভিমান, ক্ষোভ সব কিছুই থাকে, মানুষ মাত্রই তাই। আমরা তো আর ফেরেশতা না, আমাদের মধ্যে এগুলো আছে। তো আমার স্বামীর মাঝেও আছে, আমার মাঝেও আছে, কিন্তু আমাদের বন্ডিংস এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এত ভালো, আমরা একে অপরকে এত ভালো বুঝি। কখনো যদি আমি রেগে যাই সে চুপ থাকে, সে যদি রেগে যায় আমি চুপ থাকি। তারপরে যখন আবার নর্মাল হয়ে যায় তখন আবার বলি যে তুমি এটা যে করেছিলে ঠিক করোনি, অথবা আমি যখন নর্মাল হই সে একই কথা বলে, তুমি যেটা করেছিলে ঠিক করোনি। সো এই কারণে আমাদের আসলে কখনোই আজ পর্যন্ত কখনোই আলহামদুলিল্লাহ কোনো কনফ্লিক্ট তৈরি হয়নি। ফিরে যদি নড়াইলে চিত্রাপাড়ে, সেখানে আপনার জন্ম, শৈশবটা কেমন কেটেছে? নড়াইলে আমার জন্ম হলেও আসলে নড়াইলে আমার থাকা হয়নি, কারণ বাবা মা দুজনই সরকারি চাকরিজীবী ছিলেন। আমরা ছোটোবেলা থেকে ট্রাকে মালামাল নিয়ে এক জেলা থেকে আর এক জেলা যেতে যেতে আমাদের আসলে ওইভাবে বন্ধুত্ব গড়ে ওঠেনি কারোর সাথে। উচ্চ মাধ্যমিক শেষে জাহাঙ্গীরনগরে পড়তে এলেন, তখনও কি স্বপ্ন ছিল পুলিশ হবেন? আমরা যতটুকু সময় নড়াইলে থেকেছি আমি পুলিশ দেখে বড় হয়েছি, এসপির বাচ্চাদের সাথে খেলেছি। তখন একটু মনে হয়েছে আল্লাহ, পুলিশ তো অনেক পাওয়ারফুল, পুলিশ অনেক কাজ করতে পারে। কিছুটা স্বপ্ন, এই টাইপের পাওয়ারফুল কিছু হওয়ার স্বপ্ন ছিল। পাওয়ারফুল নট নেগেটিভ অর্থে, পজিটিভ অর্থে, যেখানে মানুষের জন্য কাজ করা যায়। তারপরে যখন বিসিএস দিলেন, চয়েসটা প্রথম চয়েস কি ছিল? বিসিএসের চয়েস প্রথম ছিল পুলিশ ছিল, কারণ আসলে আমার কাছে ওই যে সবাই মজা করে বলে না, মাছের রাজা ইলিশ আর বিসিএসের রাজা পুলিশ। আমি পড়াশোনা করেছি স্ট্যাটিস্টিক্সে, আমি এমবিএও করেছি তখন। তো আমার ইচ্ছা ছিল আমি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে দেশের বাইরে চলে যাব। আমার আশেপাশে যারা সার্কেল ছিল সবাই বললো না বিসিএস দাও, অত কঠিন কিছু না, একটু ধৈর্য ধরা লাগে। তো দিলাম, এবং তখন মনে হয়েছিল যেটাই হই না কেন, ওই যে বললাম যে এমন জায়গায় যাব যাতে মানুষের জন্য করতে পারি, সেই ক্ষেত্রে আমি পুলিশকেই চয়েস করেছিলাম। জেলা পুলিশ সুপারের দায়িত্ব নেবার পর কতটা বদলে দিতে পারলেন? যে গণতান্ত্রিক সরকার বলেছে প্রথমত তোমাদের জনবান্ধব পুলিশিং এবং গণতান্ত্রিক পুলিশিং এবং মানবিক পুলিশিং,
তিনটাকে জোর দিয়ে তোমাদের আগাতে হবে। সেই কারণে কিন্তু গত 3 মাস সরকারের বয়স, 3 মাসের মধ্যে আমাদের পুলিশের কিন্তু অনেক অ্যাচিভমেন্ট আছে। কোটি মানুষের দেশে 2.5 লক্ষ পুলিশ দিয়ে আপনি রাতারাতি তো সব চেঞ্জ করতে পারবেন না, তবে আমরা অনেক আমাদের অ্যাচিভমেন্ট আছে। আমরা ইনশাল্লাহ কাজ করছি। আমাদের নেতৃত্ব, আমাদের সম্মানিত আইজিপি স্যার, আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমাদের সেক্রেটারি স্যার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আশা করি দেখবেন বাংলাদেশ অনেক চেঞ্জ হয়ে যাবে। বিশেষ করে বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু হিসাবেই এবার পরিচিতি পাবে। শেষ করব, এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি আমার খুব প্রিয় একটা চ্যানেল, কারণ অনেক আগে থেকে এনটিভির দর্শক আমি। তো আজকে সেই এনটিভিতেই নিজে সাক্ষাৎকার দিচ্ছি, এই জন্য আমি আমার নিজেকে সৌভাগ্যবান মনে করছি। জাহিদ ভাই, আপনাকে ধন্যবাদ, সেই সহ এনটিভি সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আপনারা সবাই, শুধু আমরা পুলিশ একা পারবো না, আপনারা আমাদের পাশে থাকতে হবে। জনগণকে বলি, আপনারা প্লিজ আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ বাংলাদেশ পুলিশ মানুষের যে আসল কাজ, আপনাদের নিরাপত্তা দেওয়া এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক রাখা এবং মাদক সন্ত্রাসী বা অন্য ধরনের যে কোনো সন্ত্রাসীকে আপনাদের মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই দেশকে সিকিউর করবো এবং তাদেরকে আইনের আওতায় আনবো। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন, দেশকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন। মিস শামীমা পারভীন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীমা পারভীন। চেষ্টা করবো আগামীতে নতুন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।